হ্যালো, সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, আজকে শুরু করব আ ফোর্স বা বল চ্যাপ্টারটা এসএসসি ফিজিক্সের। যেটা চ্যাপ্টার 3 এবং আজকে পার্ট 1 হবে আরকি। তো সিমিলারলি আমরাও প্রতি চ্যাপ্টার বা মোশন চ্যাপ্টারটা যেভাবে শেষ করছিলাম লাইন বাই পড়ে এবং পাশে আমি বুঝানোর যে তাগিদ আরকি যতটুকু বুঝাইতে পারছি আমি চেষ্টা করব বল চ্যাপ্টারটাও সেভাবে করার। আর গতিতে যে কতগুলা আ কি বলবো? আ কতগুলা কথা বলা হয় নাই। এই কথাগুলা ফোর্সে কমপ্লিট হয়ে যাবে। মানে ফোর্স চ্যাপ্টারটা পড়ার পর বা বল চ্যাপ্টারটা পড়ার পর আরকি। তো আমরা শুরু করি চ্যাপ্টারটা। ওকে, আমরা নিয়ে আসলাম। আশা করি ভিডিও ভালোভাবে হচ্ছে। ওকে। তাহলে আমরা আবার পড়ি যে আমরা এখন ৩য় অধ্যায়ে চলে আসছি। বলের না ৩য় অধ্যায় বল। ওকে। এটা স্যার আইজ্যাক নিউটনের বস্তুর গতি নিয়ে ব্যাপক গবেষণা করেন। ওকে। তিনি গতির মৌলিক নীতিগুলোকে ৩ টি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। তাহলে গতির যে মৌলিক নীতি যেগুলো আছে সেগুলোকে সে ৩ টি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। নিউটনের যেগুলাকে আমরা বলি নিউটনের ফার্স্ট ল, নিউটনের সেকেন্ড ল এবং নিউটনের থার্ড ল। আচ্ছা, এই অধ্যায়ে আমরা গতি বিষয়ক এই সূত্রগুলো আলোচনা করব। এছাড়াও বস্তুর জড়তা, এখানে আরেকটা জিনিস বস্তুর জড়তা, বল, বলের প্রকৃতি, ভরবেগ, ঘর্ষণ ও নিরাপদ ভ্রমণ নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। তাহলে এছাড়াও মানে এই যে গতির ৩ টা আ মানে গতির ৩ টা সূত্র ছাড়াও এখানে এই জিনিসগুলা নিয়ে আলোচনা করা হবে। তো এই অধ্যায় শেষে আমরা কি জানবো সেখানে এখানে লেখা আছে। আমি আগেরবারের মতো একটু পড়ি। এই অধ্যায়ে পাঠ শেষে আমরা বস্তুর জড়তা ও বলের গুণগত ধারণা নিউটনের ১ম সূত্র গতির ১ম সূত্র ব্যবহার করে ব্যাখ্যা করতে পারবো। তো বস্তুর জড়তা কি, বলের গুণগত ধারণা কি এগুলো আমরা নিউটনের ১ম সূত্র যদি পড়ি তারপর এইগুলাকে আমরা ব্যাখ্যা করতে পারবো কেন হয় না হয়। এরপরে বিভিন্ন প্রকার বলের প্রকৃতি। তো বিভিন্ন প্রকার বল আছে এবং তাদের প্রকৃতি সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। এরপরে সাম্য বলের প্রভাব, দেন ভরবেগ ব্যাখ্যা করতে পারবো। গতি, বস্তুর আকারের উপর বলের প্রভাব বিশ্লেষণ আমরা করতে পারবো। নিউটনের গতির ২য় সূত্র ব্যবহার করে বল পরিমাপ করতে পারবো আমরা। বলকে আমরা মাপতে পারবো। বলের পরিমাপ। আচ্ছা, এরপরে আচ্ছা, বলের পরিমাপ মানে বোঝার কথা। পরিমাপ মানে আমরা কোনো কিছু যে মাপতে পারি। মানে কোনো কিছু মাপতে পারি। তো বলকে আমরা মাপবো নিউটন এককে। আমরা যেমন আ ভরকে মাপি, আমরা মাপি কেজি, গ্রাম, হাবিজাবি এগুলাতে। তো আমরা বলকে মাপবো নিউটন এককে। ঠিক আছে? আচ্ছা, এরপরে নিউটনের গতির ৩য় সূত্র ব্যবহার করে আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সম্পর্কে আ ব্যাখ্যা করতে পারবো। এই সূত্রটা তো প্রচলিত। আমরা নিউটনের ৩য় সূত্র, একজনকে ঘুষি মারলে রিঅ্যাকশন আরেকটা পাবো। এরকম কথাগুলো আছে। এবং এখানেও কিছু ভুল আছে। কখন হয় এটা? মানে কি হয় না হয় এগুলা সরি এই বলের ৩য় সূত্রটা পড়লে আমরা জানতে পারবো। অ্যান্ড দেন ভরবেগের সংরক্ষণশীলতার কি বলে? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ও ঘর্ষণ ব্যাখ্যা করতে পারবো। দেন আ বিভিন্ন প্রকার ঘর্ষণ পড়বো আমরা। দেন ঘর্ষণ বল পড়বো। এরপরে বস্তুর গতির উপর ঘর্ষণের প্রভাব পড়বো এবং আর কি আছে ঘর্ষণ হ্রাস বৃদ্ধি করার উপায় করতে পারবো। আমাদের জীবনে ঘর্ষণ ইতিবাচক দিক। এগুলা ঘর্ষণ নিয়ে পড়ালেখা করবো আমরা লাস্টে। তো এই চ্যাপ্টারটা আমরা তাহলে শুরু করি। শুরু হবে এই চ্যাপ্টারটা জড়তা নামে একটা জিনিস দিয়ে। জড়তা এবং বলের গুণগত ধারণা। নিউটনের ১ম সূত্র। তো জড়তা যেটাকে বলা হয় ইনারশিয়া এবং আ নিচেই বলা আছে নিচে কোয়ালিটেটিভ কনসেপ্ট অফ ফোর্স নিউটন ফার্স্ট ল যেটাকে আমরা বলতেছি। তো আমরা রিডিং পড়তে থাকি। আমরা আমাদের চারপাশে নানা ধরনের বস্তু দেখতে পাই। ওকে, জানি আমরা। এবং এদের মধ্যে কিছু স্থির, আবার কোনো একটি গতিশীল। এটা আমরা তো আপাতত ব্যাখ্যা করতে পারবো। কোনটাকে স্থির বলি আমরা, কোনটাকে গতিশীল বলি। আবার স্থিতি, গতি, ত্বরণ, বেগ, ত্বরণ ইত্যাদি সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি। অবভিয়াসলি আমরা গত চ্যাপ্টারে পড়েই আসছি এগুলা কি এবং স্থির কি, গতিশীল কি, স্থিতি কি, গতি কি, ত্বরণ কি, বেগ কি, ত্বরণ কি এগুলো আমরা আ গত চ্যাপ্টারে জেনেছি। তো স্থির বস্তুগুলোর মধ্যে এল আচ্ছা, স্থির বস্তুগুলোর মধ্যে রয়েছে চেয়ার, টেবিল, আ আ ঘরবাড়ি, কাঠের গুঁড়ি, হোয়াটএভার ইত্যাদিগুলা। আর গতিশীল বস্তুর মধ্যে রয়েছে চলন্ত রিক্সা, বাস, সাইকেল, পতনশীল বস্তু ইত্যাদি। স্থির বস্তুগুলো কি নিজে নিজেদের গতিশীল পরিবর্তন করতে পারে? আমাদেরকে এই জিনিসটা প্রশ্ন করছে। তারা প্রশ্ন করছে, বই আমাদের প্রশ্ন করছে যে স্থির বস্তু যেগুলো আছে
এগুলোকে নিজে গতিশীল হতে পারে। ঠিক আছে? আমাদের প্রশ্ন করতেছে এই জিনিসটা। তাহলে আসলেই চিন্তা করো তো একটু, যদি তুমি আ পড়ার টেবিলে যে বই রাখো, মানে তোমার যে পড়ার টেবিলটা আছে, এই পড়ার টেবিলে যে একটা বই রাখো, এই বইটা কি কখনো মানে তার স্থান পরিবর্তন করে এই জায়গায় চলে আসতে পারবে? এটা কি সম্ভব? তো আমি জানি আমরা জানি এটা সম্ভব না। এটা পসিবল না। তো আমরা পড়তে থাকি কি বলে? আজ রাতে তোমার পড়ার টেবিলকে যেখানে দেখতে পেলে, আগামীকাল সকালে কি এটি সেখানে থাকবে? জিজ্ঞেস করতেছে, তোমার পড়ার টেবিল যেখানে আছে, আগামীকালকেও কি সেখানে থাকবে? আচ্ছা, এসব বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা কি দেখতে পাই? আমরা দেখি যে বস্তুগুলো স্থির ছিল সেগুলো স্থিরই আছে। তাই না? যেমন এই বইটা আমি রাত্রে যেখানে রাখবো সকালে উঠে সেখানেই পাবো। তো এটা স্থির, আমি জানি। এই সময়ের সাথে সে পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে সে দূরত্বের পরিবর্তন হচ্ছে না। মানে আমরা বলতে পারি তার u = 0, মানে সে স্থির। সে বোঝাচ্ছে সে স্থির। ঠিক আছে? স্থির বোঝাচ্ছে। কোনো একটা রেফারেন্স কাঠামোর সাপেক্ষে। তো সে স্থির। এখন সমস্যা, এগুলা নিজে গতিশীল হতে পারে না। আমরা জানি এটা নিজে গতিশীল হতে পারে না। আবার ধরো, তোমার এক বন্ধু সমতল রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছে। কোনো এক সময় সে সাইকেল প্যাডেল দেওয়া বন্ধ করে দিল। সাইকেলটি কি সঙ্গে থেমে যাবে? আমরা জানি সাইকেলটা সঙ্গে থেমে যাবে না। প্যাডেল দেওয়ার পরপর, মানে প্যাডেল দাও যদি আমি প্যাডেল চালিয়ে আমি এই জায়গায় গেলাম। এই জায়গায় আমি প্যাডেলটা অফ করে দিলাম। এই জায়গায় ইনস্ট্যান্ট থামবে না, আমরা জানি। সেটা আরো কিছু দূর পরে গিয়ে থামবে। তো এটাও কিন্তু আমরা জানি, এটা সচরাচর আমাদের জীবনে হয়। এবার আমরা দেখতে পাই সাইকেলটি কিছু পথ চলার পর আস্তে থেমে যায়। যদি বায়ু বাঁধা রাস্তার ঘর্ষণ না থাকতো, সাইকেলটি কি অবিরাম চলতে থাকতো? মানে আমাদের জিজ্ঞেস করতেছে সাইকেলটা কেন থেমে যায়? এই জিনিসগুলোর উত্তর আমরা পাবো। সো এরপরে আবার সেকেন্ড পারাতে যদি যাই, এখানে বলতেছে এই সকল ঘটনা আমরা বুঝতে পারি বস্তুর প্রত্যেক বস্তুই যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। আচ্ছা, এখানে এই মেইন কথাটা, যেই কথাগুলো এখন তো কোনো আমরা বলছি, সেই কথাগুলোর একটা সামারাইজ এই লাইনটা, এই সকল ঘটনা থেকে আমরা বুঝতে পারি প্রত্যেক বস্তুই যেই অবস্থায় আছে সেই অবস্থায় সে থাকতে চায়। তো আমি আর একটু বলি। তো আচ্ছা, এই জিনিসটা দিয়ে বলে ফেলি। এই যে টেবিলে যে একটা বই রাখছি, এই বই রাখছি না টেবিলে? এই বইয়ের অবস্থা কি? এই বইয়ের অবস্থা স্থির বা স্থিতিশীল সে। তো সে সারা জীবনই স্থিতিশীল থাকতে চায়। আবার কোনো একটা সাইকেল বা কোনো একটা মার্বেল আমি গড়াই দিলাম। তো সে তার তার কোন একটা, মানে আমার সাপেক্ষে এই মার্বেল বা এই সাইকেল আমি যদি এখানে দাঁড়ায় থাকি, কোন একটা মানুষ সাইকেল চালিয়ে যাচ্ছে। তো এই সাইকেল, কোন একটা সাইকেল সাইকেল কেমনে আঁকে? আচ্ছা, এটা সাইকেল ধরলাম। তো আমার সাপেক্ষে এই সাইকেলটা কি গতিশীল। তাহলে তার অবস্থাই হলো সে গতিশীল থাকতে চায় সারা জীবন। ঠিক আছে? বাট আমরা জানি সেটা থেমে যায়। ঠিক আছে? এটা পরের কথা, এটা পরে আসতেছি আমরা। তো তার অবস্থায় কিন্তু কোন একটা জিনিস গতিশীল থাকলে সে আজীবনই গতিশীল থাকতে চায়। কোন একটা জিনিস স্থির থাকলে সে আজীবনই আজীবনই স্থির থাকতে চায়। ঠিক আছে? কোন বস্তু যদি স্থির থাকে, তবে এটি স্থিরই থাকতে চায়। আবার কোনো বস্তু গতিশীল থাকলে সেটা গতিশীলই থাকতে চায়। বাস্তব বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেটাই হলো জড়তা। তো আমরা একটা জিনিস হ্যাঁ, সো আমরা একটা জিনিস বা এই যে জড়তা করতেছি আমরা, জড়তা বা ইনারশিয়া, এটা আর কিচ্ছু না। এটা জড়তা বা ইনারশিয়া। তো ইটস নাথিং বাট, এটা কি? এটা জাস্ট কোনো একটা বস্তুর থাকতে যাওয়ার ধর্ম। আমি জড়তার ২ টা উদাহরণ দেই। জড়তা ২ ধরনেরই হতে পারে। স্থিতি জড়তা এবং গতি জড়তা। ঠিক আছে? তো স্থিতি জড়তার মধ্যে কি পড়ে? মানে স্থিতি জড়তার মধ্যে আমি টেবিলে যদি একটা বই রাখি আমি, এই বইটা এই বইটা কি? এই বইটা কিসে থাকতে চায়? মানে এই বইটাকে যদি আমি এক্সটার্নাল কোনো ফোর্স না দিই, আচ্ছা ফোর্স এখনো পড়ি নাই, তাইলে পরে আসতেছে ফোর্সের বিষয়টা। মানে এই বইটার, মানে এই যে বই আছে, এই বইটার স্বাভাবিক অবস্থা কি? স্থির। আমি যদি একে, মানে আমি সরিয়ে না নিই, মানে এই জীবনের, মানে পুরো পৃথিবী শেষ হয়ে গেলেও এই বইটা কি এখান থেকে লড়বে এক পড়াও? এখান থেকে এক পড়াও কি নড়বে? তাহলে এটাই, মানে এই যে বইটা নড়বে না, মানে এই বইটা এখানে স্থিরই থাকতে চায়। তাহলে এটাই হলো তার জড়তা, আর কিছু না। তো এটাকে বলা হয় স্থিতি জড়তা। আর জড়তা যদি বলি, ওই যে সাইকেলের উদাহরণটা, এটা গতি জড়তা। যদি এখানে জড়তা পড়ছে, তাহলে এই যে বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চায়। এই যে এইটা একটা বস্তু, বই একটা বস্তু। এই বস্তুর তার নিজস্ব অবস্থা এখন কি? স্থির। তাহলে সে এই যে স্থিরতা যে বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা, এটাই হচ্ছে আসলে জড়তা। আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না। মানে কোন একটা বস্তু, এই বইটা যেখানে থাকতে চায়, মানে এখানে এই বইটা থাকতে চায়, মানে এই বস্তু, সরি, ফার্স্ট আগে বলো যে এই বইটা কি? এই বইটা কিন্তু স্থির। আমরা বুঝতে পারি এই বইটা স্থির। তাহলে এই যে স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা,
মানে সে স্থির থাকতে চাই। যদি আমি এই বইটাকে উঠে না ফেলি বা কোনো কিছু না করি, এই বইটাকে ধাক্কা দিয়ে নিচে না ফেলি বা কোনো কিছু না করি, এই বইটাকে যদি আমি দিনের পর দিন দেখতে থাকি, তাহলে এই বইটা কিন্তু কি বলবো আমি মানে মাইক্রোমিটারও নড়বে না। মাইক্রোমিটার ছিল মানে মাইক্রোমিটারও নড়বে না। মানে এই যে এইটার প্রবণতা, এই যে প্রবণতা নড়তে নেওয়ার যে প্রবণতা বা স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাই হলো আসলে জড়তা। সিমিলার এটা একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি কোনো একটা মার্বেলকে একটা সরল রেখায় কি বলবো, সরল রেখায় একটা কি করি, মানে সরল রেখায় এ এ ছেড়ে দিই, মানে এইভাবে সরল রেখা ছেড়ে দিই। তার আমার সাপেক্ষে যদি চিন্তা করি, আমার সাপেক্ষে এই মার্বেলটা গতিশীল। তাহলে এই যে গতিশীল, আমার সাপেক্ষে যে গতিশীল এই মার্বেলটা, হ্যাঁ, তাহলে আমার সাপেক্ষে যে গতিশীল এই মার্বেলটা, তাহলে এই মার্বেলটা গতিশীল থাকতে চাই। তার প্রবণতাই হলো গতিশীল থাকতে চায়। এই গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাই হলো গতি জড়তা। বুঝা গেছে? একটু পড়ি কি আছে নাই শেষে। সুতরাং বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে বলা হয় আসলে জড়তা। নাথিং। ইট ইজ নাথিং বাট যে অবস্থায় থাকতে চায়, সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, মানে সেই অবস্থা ছেড়ে সে মানে অন্য কোনো অবস্থায় যেতে চায় না, মোট কথায় যদি বলি। এটাই আসলে জড়তা। ঠিক আছে? আচ্ছা, কোন বস্তুর জড়তা এর ভরের উপর নির্ভর করে। কোন বস্তুর জড়তা এর ভরের উপর নির্ভর করে। ঠিক আছে? যদিও এই যে এই কথাটা জাস্ট এই কথাটার মানে বুঝবা তুমি ইন্টারে। এই যে কোন বস্তুর জড়তা এখানে পড়ানো হবে না আশা করি। কিন্তু এই জড়তা এবং ভরের মধ্যে যে মানে ভরের উপর নির্ভর করে যে জড়তা, এই জিনিসটার মানে অ্যাপ্লিকেশন পাবা তোমরা জ্ঞাতে। অ্যাপ্লিকেশন বলতেছি ম্যাথমেটিক্স পাবা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাবা জ্ঞাতে, ইন্টারে। তো আমরা জাস্ট এতটুকুই মনে রাখি যে কোন বস্তুর জড়তা তার ভরের উপর নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ ভর হচ্ছে জড়তার পরিমাপ। তাইলে আমরা জড়তা, এই যে জড়তা বলতেছি, এই যে বই সারা জীবন এভাবে থাকতে চায়, হাবিয়ে যাবে এটা। এই জড়তা আমরা পরিমাপ করি ভরের সাপেক্ষে। ঠিক আছে? এই যে ভর হচ্ছে জড়তার সরি উল্টা বলছি আমি। ভর যেটা আছে, ভর হলো জড়তার পরিমাপ। ঠিক আছে? এই জড়তার পরিমাপই হলো আসলে ভর। ঠিক আছে? আচ্ছা, এতটুকু না যাই আর। তো যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। ঠিক আছে? যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। তাহলে ভর, আমি যদি বলি বা ম্যাস যত বেশি, জড়তার যেটাকে বলা হয় ইনারশিয়া, সেটাও তত বেশি। ঠিক আছে? এটা হলো একটা কি সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? যদিও সমানুপাতিক পরে দেখবা। আচ্ছা, এরপরে অন্যভাবে বলা যায় যে বস্তুর জড়তা বেশি, বেশি তাকে গতিশীল করা, বেশি তাকে গতিশীল করা বা বেগ হ্রাস বা বৃদ্ধি করা বা কিংবা বেগের পরিবর্তন। এখানে অনেক কথা বলছে। আমি এখান থেকে একটু পড়ি। যে বস্তুর জড়তা যত বেশি, আমি ধরলাম যে কোন একজন এর জড়তা, কোন একজনের বা ইনার্শিয়া বা জড়তা অনেক বেশি। ধরলাম যে অনেক বেশি। ঠিক আছে? তো এই বেশি মানে বোঝায় কি? এই বেশি মানে বোঝায় তাকে গতিশীল করা। মানে এই কোন একটা বস্তু আমি যদি চিন্তা করি, কোন একটা বস্তু, এই যে এই বস্তুটার জড়তা বেশি, খুব বেশি। ঠিক আছে? তাহলে এই বস্তু থেকে গতিশীল করতে ফার্স্ট এই বস্তুটাকে গতিশীল করা অথবা এই বস্তুটার ব্যাগকে কমানো। ঠিক আছে? ফার্স্ট হলো গতিশীল করা, মানে আমরা জানি ব্যাগ বাড়ানো। তো আর ব্যাগ হ্রাস করা বা মানে আর ব্যাগ হ্রাস করা মানে ব্যাগ কমানো। এরপরে ব্যাগ হ্রাস করা বা ব্যাগ বৃদ্ধি করা। ঠিক আছে? গতিশীল করা। এটা স্থির অবস্থা থেকে গতিশীল করা। যদি এই বস্তুটা স্থির থাকে, মানে u = 0 থাকে, তাহলে এখানে u = v বানাইতে থাকে। u = গতিশীল, v মানে গতিশীল বানাইতে, অথবা ব্যাগকে বৃদ্ধি করা অথবা হ্রাস করা। এন্ড দেন কি আছে? বৃদ্ধি করা কিংবা ব্যাগের পরিবর্তন অথবা ব্যাগের কি করা? পরিবর্তন করা। ব্যাগের দিক পরিবর্তন, সরি, ব্যাগের দিক। ব্যাগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে ব্যাগের যে দিক আছে সেটাকে পরিবর্তন করা। এই সবগুলা করা অনেক কঠিন হয়। কখন? যখন জড়তা বেশি থাকে। আর জড়তা কখন বেশি হয়? যখন তার ভর বেশি হয়। বুঝা গেছে? জড়তা তো বেশি হয়। তাহলে এই কথাগুলার মিনিং যদি আমি বলি, এই জিনিসটা যদি বলি, বড় একটা পাথর, ঠিক আছে? ১০০ কেজি ২০০ কেজির একটা পাথর ধরি। ফার্স্টে আমি চিন্তা করি একটা ছোট পাথর। মানে ধরলাম ১ কেজির একটা পাথর। আমি ১ কেজির একটা পাথরকে ধাক্কা দিলেই মানে সে মানে গতিশীল, মানে যদি কোনো একটা স্থির একটা পাথর থাকে, ১ কেজি ধরলাম, বা সামনে কোনো যে ইট আছে, চিন্তা করলাম ইটের কথা। ঠিক আছে? ইটকে আমি জাস্ট সামান্য 0 আছে ইট অবস্থায়, স্বাভাবিক অবস্থায় সে তার 0। আমি যদি ইটকে একটু ধাক্কা দিই, সে অবশ্যই গতিশীল হবে। ঠিক আছে? কিছুদূর পর থেমে যাবে, এটা অন্য কথা। বাট হ্যাঁ, বাট সে কিছু মানে আমি যদি একটু তাকে বল দিই, তাহলে সে গতিশীল হবে। আবার আমি তাকে বেগ বাড়াতেও পারি, আবার ধাক্কা দিয়ে বেগ কমাইতে পারি। একটু কষ্ট হবে বাট কমাতে পারি। আবার ব্যাগের দিকও পরিবর্তন করতে পারি। সে কি এভাবে ধাক্কা দিয়ে তাকে আমার ব্যাগের দিক পরিবর্তন করে, এভাবে ব্যাগ ছিল তার, আমি বাগ ধাক্কা দিয়ে এভাবে করে ফেলতে পারি তাকে। ঠিক আছে? সহজ, তুলনামূলক। কারণ কেন? তার ভর কম, তাহলে তার ইনার্শিয়াও কম। সেজন্য আমি এই সবগুলা করতে পারতেছি।
বাট যখন এই পাথরটা 100 কেজি 1000 কেজি একটা পাথর হয়ে যাবে, তখন কি আমি এগুলো সহজে করতে পারবো? যেহেতু ভর বাড়ি গেছে, অবশ্যই তার জড়তাও বাড়ি গেছে। তাহলে এই জিনিসগুলা করাও তার জন্য কঠিন। আচ্ছা, এখানে আর সময় না দিই জড়তা নিয়ে। জড়তার নিয়ে আর সময় না দিই এখানে। তাহলে আমরা নিচে যাই এরপরে। নিচে করো। আচ্ছা, এখানে অনেক কাহিনী দিছে, ওগুলো আর না পড়ি। আমাদের জড়তার উদাহরণ দিছে এখানে কিছু। জড়তা থেমে থাকা হঠাৎ বাস শুরু করলে যাত্রা পেছনে হেলে পড়ে। জড়তার অনেক উদাহরণ দিছে যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পিছনের দিকে হেলে পড়ে। মানে আমরা জানি ঠাস করে একটু যে বাস যখন আমরা থাকি, তখন বাস যদি হঠাৎ মানে ছাড়ে আর কি, স্থির অবস্থা থেকে ছাড়লে আমরা হেলে পড়ি পিছনে। এটা হয় স্থিতি জড়তার কারণে। মানে আমরা সবাই বাসে যখন আসি আর আমরা যখন সিটে বসে আছি এখানে সবাই, তখন বাস যদি স্থির থাকে তাহলে আমরা সবাই স্থির, কিন্তু ঠিক আছে। কিন্তু বাস যখন গতিশীল হয়, বাস যখন ভি গতিতে গতিশীল হয়, আমরা তো স্থিরই আছি, আমরা তো বাসের মধ্যে, তাহলে আমরা তো স্থিরই আছি, ঠিক আছে। আমরা যেহেতু বাসের মধ্যে, বাস যেহেতু বেগ লাভ করছে, আমরাও টাক একটু ধাক্কা খায় পিছনে চলে যাই। এটা হয় স্থিতির মানে জড়তার কারণে। এরপরে বাস যখন স্থির অবস্থা থেকে যাত্রীর শরীরও স্থির থাকে। আচ্ছা, এগুলো আর কি এখানে ব্যাখ্যা করছে কেন হয় না হয়। এই উদাহরণটা একটু পড়ে নিও সবাই। আর গাড়ি চালানোর সময় চলাকালীন নিরাপত্তা সিট ব্যান্ড এর কারণ হলো মূলত জড়তা। এই তো এর কারণও বলতেছে মূলত যে এই আমরা যে সিট ব্যান্ড পরি বা সিট ব্যান্ড কি বলবো, সিট ব্যান্ড ওইটা, হ্যাঁ সিট বেল্ট পরি আর কি, সিট ব্যান্ড বা সিট বেল্ট পরি। এই কারণে হচ্ছে মূলত জড়তা। কারণ গতি জড়তার সময় আমরা মানে যখন গাড়ি চলতে থাকে স্পিডে, ফুল স্পিডে চলতে থাকে, তাইলে আমরা বাস এবং আমরা ফুল গতি জড়তার মধ্যে থাকি। যখন বাস করে ফেলবে, বাস ব্রেক করে ঠাস মানে ব্রেক করে ফেলবে, মানে ব্রেক করে যখন কিছুক্ষণ পর U=0 হয়ে যাবে, আমরা তো সেই গতিতেই থাকবো যেই গতিতে বাস চলতেছিল। তো আমরা তো সরাসরি ঠাস করে আর জিরো হইতে পারবো না, মানে বা ঠাক করে আর মানে কি বলবো এটারে, এই জিনিসটা একটু পড়লে হয়তো বুঝতে পারবা। বাট আমি এটা আসলে না পড়ে মানে এই জিনিসটা, তো আমরা মানে সামনের দিকে একটু ধাক্কা খাই, মানে সামনের দিকে একটু প্রচুর গতিতে ধাক্কা খাই। এটা হয় গতি জড়তার কারণে। আমরা আমাদের বডি গতিশীল থাকতে চাই, মানে আমাদের বডি গতিশীল, বাট এই যে বাস ব্রেক করে কি বলবো মানে গতি কমাই ফেলছে। বাট আমাদের এই গতিগুলা মানে আমাদের এই গতি জড়তার কারণে আমরা সামনে একটু হেলে পড়ি, ঠিক আছে। মানে ওই যে যখন ব্রেক করে আর কি গাড়ি গতিশীল অবস্থা থেকে। আচ্ছা, এগুলা যে উপরের রিডিং আছে এই রিডিং গুলো পড়ে আশা করি বুঝবা উপরের গতি জড়তা যদি বুঝে থাকো। আচ্ছা, এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বল চ্যাপ্টারটাতে আসি। সরি, বল চ্যাপ্টার বলতেছি, বল টপিকটাতে। তো বল, ওকে, বল। এবার বলটা পড়ি আমরা। আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বল সম্পর্কে একটা সাধারণ ধারণা আছে। আমরা যখন কোনো বস্তুকে টানি অথবা ঠেলি, যখন আমরা বলি যে বস্তুটিতে বল প্রয়োগ করা হয়েছে, এই প্রযুক্ত বল স্থির বস্তুকে গতিশীল করে। তাহলে এই প্রযুক্ত বল স্থির বস্তুকে গতিশীল করে। কথা একটা পাইছি আমরা। টানি বা ঠেলি কোনো একটা জিনিস, এবার কথাগুলো আসবে মানে আমরা গতিশীল কোনো একটা কি বলবো, কোনো একটা বস্তুকে আমরা গতিশীল করলে এই স্থান থেকে কোনো একটা বস্তু এই স্থানে যাবে। কোনো একটা বস্তু U=0 আছে, তো কোনো একটা v ইকুয়ালস টু মানে ধরলাম v=0, v= ধরলাম 10 মিটার/সেকেন্ড হয়েছে, ঠিক আছে। কোনো একটা টাইমের ব্যবধানে ধরলাম s দূরত্বে সে গেছে। আমরা জানি এই বস্তুটা যদি জিরো থাকে, মানে এই বস্তুটা সারা জীবনে জিরো থাকতে চায়, এটাই তার প্রবণতা, এটাই তার জড়তা। মানে এই বস্তুটা সারা জীবনই জিরো থাকতে চায়। বাট সে জিরো থেকে 10 হইল কেমনে? মানে জিরো থেকে হইল কেমনে এই 10, মানে আর দূরত্ব পরিবর্তন করলো কেমনে? আমরা জানি জড়তা, মানে যেই অবস্থায় থাকতে চাই সেই অবস্থায় মানে সে থাকতে চায়, মানে মানে কি বলবো জড়তা অনুযায়ী, মানে জড়তার কিছুক্ষণ আগেই পড়ছি জড়তা। তাহলে এটা এস দূরত্ব অতিক্রম করে এখানে গেল, আবার জিরো থেকে 10 বাড়াই ফেললো, কেমনে বাড়াইলো? এই জিনিসটা কেমনে হইলো? ও, এই জিনিসটা কেমনে হইলো? তো এই জিনিসটা ঘটার পেছনে মানে আমরা এটা তো গতি চ্যাপ্টারে পড়ে ফেলছি যে ইউ থেকে জি এটা হাবি যাবে, এগুলো পড়ে ফেলছি আমরা টার্মগুলো। বাট আমার এখন প্রশ্ন হলো এই জিনিসটা এখান থেকে এই অবস্থায় যায় কেমনে? বুঝা গেছে আমার কথা? এই অবস্থা থেকে এই অবস্থায় যায় কেমনে? মানে কি কি এমন কাজ করলো এইটাতে? মানে এমন কি এখানে কাজ করলো যে এটাতে তার জড়তা ভেঙে তার জড়তা ভেঙে এখান থেকে সে এখানে চলে গেল। তাই না? জড়তা ভাঙাই মানে 0 অবস্থায় সে তো জড়তায় মানে থাকতে চাইছে। তো আমরা তো তাকে মানে এখান থেকে এখানে গেছে। কোন একটা কিছু তো কাজ করছে। ঠিক আছে না? এই কোন একটা কিছুর নামই হলো বল। ঠিক আছে? বা ফোর্স আমরা যেটাকে বলি। মানে এর পিছনে কি কাজ করছে এখানে তাইলে? এর পিছনে ফোর্সই কাজ করছে। এটা আমরা ফোর্স দেওয়ার কারণেই সে স্থান পরিবর্তন করতে আসা। এরপরে আসে আমরা আস্তে, আস্তে পড়ি।
তো এই প্রযুক্ত বল স্থির বস্তুকে গতিশীল করে। তাহলে এই প্রযুক্ত বলটাই আসলে কোনো বস্তুকে স্থির অবস্থান থেকে গতিশীল করে। বুঝা? এই যে স্থির অবস্থান থেকে গতিশীল করছে। আচ্ছা, এরপরে পড়ি। আবার গতি সৃষ্টির চেষ্টাও করে। তাইলে আবার গতি সৃষ্টির চেষ্টাও করে। মানে গতি যদি না থাকে তার গতি সৃষ্টির চেষ্টাও করে। মানে হয়তো আমি বল দিলাম কোন একটা কি বলবো? কোন একটা ১,০০০ কেজি ওজনের ইয়াকে আমি বল দিলাম। ঠিক আছে? কোন একটা ১,০০০ কেজি ধরলাম এটা ১,০০০ কেজি। ১,০০০ কেজি ওজনকে যদি আমি বল দিতে থাকি, মানে আমি দিলাম কিন্তু বল। তাহলে এটা কি গতিশীল হবে কখনো? এটা ইউ ইকুয়াল টু 0 আছে, ইউ ইকুয়াল টু 0 ই থাকবে। ঠিক আছে? এটা কিন্তু ইউ ইকুয়াল টু পরিবর্তন হবে। আমার আমার বলে মানে আমি যদি ধাক্কা দিই আরকি এই ১,০০০ কেজি পাথরটাকে ধাক্কা দিই। কোন কিছু হবে এর? ইউ ইকুয়াল টু 0 অবস্থায় আছে, ইউ ইকুয়াল টু 0 অবস্থায় থাকতে চাবে। এটা কিন্তু আমরা এক্সপ্লেইন করতে পারবো এখন আশা করি এক্সপ্লেইন করতে পারবো। কেন? কারণ এটা সরবে না কেন? মানে এই জিনিসটা সামান্য সরবে না কেন? এখনই তো আমরা উপরে দেখছি যে কোনো একটা কিছু আরেকটু ক্লিয়ার হবো। তারপর আচ্ছা বলে ফেলি। তো এই জিনিসটা কেন? কারণ ১,০০০ কেজি ওজন মানে তার ভর অনেক বেশি। তাহলে তার ভর যেহেতু অনেক বেশি তার ইনারশিয়াও অনেক বেশি। ঠিক আছে? ইনারশিয়া অনেক বেশি হলে আমরা উপরেই পড়ছি কিছুক্ষণ আগেই। ইনারশিয়া যদি অনেক বেশি হয়, তাকে গতিশীল করা অনেক কঠিন। তাকে বেগ বৃদ্ধি করা, হ্রাস করা অনেক কঠিন। বেগের দিক পরিবর্তন করা অনেক কঠিন। ঠিক আছে না? তাহলে কেন ১,০০০ কেজিকে আমরা ধাক্কা দিলে মানে মানে কি বলবো? ধাক্কা দিলে সরাইতে পারবো না। আবার ১ কেজি একটা জিনিসকে ধাক্কা দিলে সরাইতে পারবো। আর ধাক্কা বা এই যে ধাক্কা বা টানা বা ঠেলা এই জিনিসগুলো হলো বল। ঠিক আছে? আচ্ছা এখানে যে তাহলে বল সৃষ্টি আমরা চেষ্টা করতে পারি। ঠিক আছে? এটা হ্যাঁ, গতি সৃষ্টির চেষ্টাও করতে পারে। আবার বস্তুটি যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে প্রযুক্ত বল বস্তুটিকে থামাতেও পারে। আমরা জানি কিন্তু কোন একটা বস্তু ওই যে ১ কেজি কোন একটা বল আমরা ধরলাম কোন একটা ফুটবল। তাহলে ফুটবল যদি আসে কোন একটা কিছু আমরা পা দিয়ে এই জিনিসটাকে থামাই ফেলি। ঠিক আছে না? পা দিয়ে এই জিনিসটাকে থামাই ফেলি ফুটবলকে। ঠিক আছে না? তো এটা কেমনে? বলটা তো গতিশীল ছিল। মানে বলটা দূর থেকে আসতেছে আমার পায়ে। পায়ে আসে থামে গেছে। কেন? কারণ আমরা পা দিয়ে এই বস্তুটাকে বলটাকে আমরা কি বলবো? আ বলটাকে আমরা বল প্রয়োগ করে থামাই ফেলছি। ঠিক আছে? তাহলে বল বস্তুটিকে থামাতেও পারে। পরে আবার বেগ বৃদ্ধির চেষ্টাও করতে পারে। ঠিক আছে? বেগ বৃদ্ধির চেষ্টাও করতে পারে। বলছি এটা কিন্তু বেগ বৃদ্ধির চেষ্টাও করতে পারে। আমরা যদি বল বেশি দিই তাহলে বেগ অবশ্যই বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? এটা কিন্তু পরে আসতেছি আমরা। এখনো কেন বৃদ্ধি পাবে এটা বলতেছি না। আমরা বল, বল জিনিসটা এই যে বল জিনিসটা কি করতে পারে এই জিনিসগুলো জানতেছি। ঠিক আছে? তো তাহলে এখানে অনেক কিছু বলছে কিন্তু বল ফার্স্ট এ স্থির বস্তুকে সে গতিশীল করতে পারে। ঠিক আছে? এরপর আর কি বলছি এখানে আবার স্থির বল বস্তুকে বল প্রয়োগ উপযুক্ত স্থির বস্তু গতিশীল করতে পারে। আবার গতি সৃষ্টির চেষ্টাও করতে পারে। আবার গতি সৃষ্টি মানে গতি যে আছে গতিশীল করার চেষ্টাও করতে পারে। এরপরে কি আছে? তাহলে বস্তুকে থামাতে পারে মানে ইকুয়াল টু 0 করে ফেলতে পারে কোন গতিশীল বস্তুকে। ঠিক আছে? এটা কি কোন গতিশীল বস্তুকে ইকুয়াল টু 0 বা থামাই দিতে পারে। এরপর আর কি আছে? বেগ বৃদ্ধির বা বেগ যেটা আছে বেগকে বৃদ্ধি অথবা হ্রাস দুটাই করতে পারে। ঠিক আছে? আর কিছু আছে এখানে? অর্থাৎ কোন বল বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে অর্থাৎ কোন বল বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। এখন আমরা যদি ত্বরণের সংজ্ঞা জানি বা পড়ে থাকি বা ভালোভাবে বুঝে থাকি গত লেকচারগুলো দেখে, তাহলে আমরা অবশ্যই বুঝবো যে বেগ বৃদ্ধি বা হ্রাস, তারপরে এই যে থামিয়ে ফেলা কোন একটা গতিশীল বস্তু বা বেগ গতিশীল করা অথবা ইউ ইকুয়াল টু 0 থেকে v করা এইগুলা সব একটা কমন জিনিস দেখতেছি যে এগুলা সবগুলাতে একটা কমন জিনিস হচ্ছে যদি আমরা খেয়াল করে দেখি সেটা হলো কি? সেটা হলো ব্যাগের পরিবর্তন। ঠিক আছে? আর আমরা জানি এগুলা কিসের সাপেক্ষে হচ্ছে? সময়ের সাপেক্ষে, টাইমের সাপেক্ষে। ঠিক আছে? আর আমরা একটা জিনিস অবশ্যই জানি যেখানেই সময়ের সাপেক্ষে ব্যাগের পরিবর্তন থাকবে সেখানেই কি থাকে? সেখানেই ত্বরণ নামে একটা জিনিসের জন্ম হয়। ঠিক আছে? বা ত্বরণ নামে একটা জিনিসের সৃষ্টি হয়। সেটা হলো ত্বরণ। তাহলে এই সবগুলা কিসের জন্য হচ্ছে? এই সবগুলা ত্বরণ বা ত্বরণের সৃষ্টি বা এগুলা কিসের? ত্বরণ এটা সৃষ্টি হচ্ছে কেন? ত্বরণ এটা সৃষ্টি হচ্ছে এই বল জিনিসটার কারণে। ঠিক আছে? তাহলে এখানেই সেই কথাটা বলছে। হ্যাঁ। তো এখানে কোথায়? আমি কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে সেটাই বলছে যে বল কোন বস্তুকে বিকৃত হ্যাঁ, এটা কোথায় ছিল? অর্থাৎ কোন বস্তু আচ্ছা, অর্থাৎ কোন বল বস্তুতে কিসের সৃষ্টি করতে পারে? ত্বরণের সৃষ্টি করতে পারে। তাইলে আমি বুঝছি আশা করি এই লাইনটা কেন বল ত্বরণের সৃষ্টি করে। এরপর আবার বলতেছে বল কোন বস্তুকে বিকৃতও করতে পারে। এই বিকৃত করতে পারে এই জিনিসটা আমরা পরে দেখব। মানে এই জিনিসটা কোন একটা চ্যাপ্টার আমার মনে এটা কি? আ বিকৃত চ্যাপ্টারটা কোথায় ছিল? এটা ইন্টারে মানে ইন্টারে বড় একটা চ্যাপ্টার আছে এইটা নিয়ে। এটা কি গাঠনিক ধর্ম না এটা কি একটা চ্যাপ্টার মেবি। কিন্তু এই ক্লাস 9-10 এ আশা করি নাই। কিন্তু এই জিনিসটা যদি আমি বলি বল বিকৃত কেমনে করতে পারে? মানে এই জিনিসটার উদাহরণ কি? বিকৃত করতে পারে কেমনে? তো আমি যদি কোন একটা জিনিসকে কি বলবো? আম মানে কোন একটা কি বলবো? উদাহরণ কি দিতে পারি আমি?
মানে কোনো একটা বস্তুর উদাহরণ কি দিতে পারি? উদাহরণ কি দিতে পারি? বল ব্যাগ মানে আমি যদি কোনো একটা স্পঞ্জ নিই, স্পঞ্জ বা ওই যে এটা কি বলবো আমি? কোনো একটা স্পঞ্জ বা ফোম কতগুলা বলে না? ফোম যদি বলি আমি, ফোম। ঠিক আছে? এই ফোমগুলাকে যদি আমি চেপে ধরি, আমরা জানি না ফোমগুলা একটু সংকুচিত হয়ে আসে, তাই না? তাহলে ২ পাশ থেকে চেপে ধরলে এই ফোমগুলা সংকুচিত হয়ে আসে না? আর কি উদাহরণ দেওয়া যেতে পারে? মানে আমি যদি কোনো একটা খালি বল কি বলবো? খালি একটা কি বলবো? একটা পানির বোতল নেই। পানির বোতলকে যদি আমি চাপও এক ধরনের বল মানে one kind of চাপও এক ধরনের বল। FA এটা আমরা পড়বো নেক্সট চ্যাপ্টারে। বাট আমি ধরে নিই যে কোনো একটা বলকে কি বলবো কোনো একটা গিয়ারকে চাপ দিলে সেটাও বিকৃত হয়ে যায়। মানে সেটা কি আগের অবস্থায় থাকে? থাকে না কিন্তু। এটা বিকৃত হয়ে যায়। তো এই জিনিস বিকৃত করতে পারে বল। এটাই বলছে। আর না বলি এটা নিয়ে। অর্থাৎ আকারের পরিবর্তন করে ফেলতে পারে আরকি। অ্যান্ড দেন হ্যাঁ, আমি যদি বলতে পারি, আমি বলতে পারি। মানে আমার একটা বই কি থাকে? আমি যদি একটা মোটা বই নিই, ঠিক আছে? মোটা বই। তাহলে মোটা বইয়ে কি থাকবে? মোটা বই যদি আমি নিই, এইরকম মোটা বই এরকম থাকে না? মানে এভাবে থাকে না মোটা বইটা? এভাবে। কিন্তু আমি যদি মোটা বইয়ের এদিকে একটা বল দিই, তাহলে মোটা বইটা এভাবে হয়ে যাবে না? মানে এভাবে থাকার কথা মোটা বইটা, বাট মোটা বইটা এভাবে হয়ে যাবে একটা। একটু করে চ্যাপ্টা হয়ে যাবে। আমি যদি এই পাশে বল দিই। ঠিক আছে? তো এই জিনিসটাও আসলে ওয়ান কাইন্ড অফ বিকৃতি বা কি বলে? বিকৃত করতে পারে বল। এটা আমরা বল দিয়ে বিকৃত করতে পারি। এটাই এতটুকু আমরা বুঝি আর এর থেকে বেশি বোঝার দরকার নাই। আচ্ছা, আমরা যখন কোনো রাবারের টুকরো বা স্প্রিং এর ২ প্রান্তে আচ্ছা স্প্রিং এর উদাহরণও দিছে এখানে। হ্যাঁ, রাবার বা স্প্রিং আমরা যদি রাবারকে টানি, এটা যে অবস্থায় আছে ২ পাশ থেকে যদি আমরা এদিকে টানি, সেটা রাবারটা মানে স্কুইজ হয়ে যাবে মানে এটা স্কুইজ হয়ে যাবে। কেন? কারণ আমরা এদিকে বল প্রয়োগ করতেছি তাকে। তাহলে বল প্রয়োগ করে বিকৃত হয়। সিমিলারলি স্প্রিং এর ক্ষেত্রে হ্যাঁ, কোনো একটা স্প্রিংকে আমরা স্প্রিং এর পড়া পড়বো মনে হয় সামনে। স্প্রিং এর যদি টানি স্প্রিংও বিকৃত করতে পারবো আমরা। ঠিক আছে? আচ্ছা, বিকৃত বা প্রসারিত বা সংকুচিত অনেক কিছু বলছে এখানে। এখন আমরা দেখব নিউটনের ১ম সূত্র থেকে কিভাবে জড়তা ও বল সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাহলে এখানে আমরা এখন পড়ব নিউটনের ১ম হ্যাঁ, তাহলে এখানে আমরা পড়ব নিউটনের ১ম সূত্র থেকে কিভাবে জড়তা ও বল সম্পর্কে ধারণা লাভ করব। তাহলে নিউটনের ১ম সূত্র জড়তা ও বল সম্পর্কে আমরা ধারণা লাভ করি নিউটনের গতির ১ম সূত্র। আচ্ছা, এটা হলো নিউটনের গতির ১ম সূত্র। আমাদের বলতেছে এখানে বাহ্যিক কোন বল। পরে আমরা নিউটনের গতির সূত্র বুঝি। এখানে লিখে রাখি যে আম নিউটন টন ফার্স্ট প্রিন্সিপল বা ফার্স্ট ল। ঠিক আছে? নিউটনের ফার্স্ট প্রিন্সিপল। কি বলতেছে আমরা একটু দেখি। আচ্ছা, কি বলতেছে আমরা একটু দেখি। এখানে বলতেছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে। এখানে ফার্স্ট এ একটা জিনিস বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে। বাহ্যিক বল কি? বাহ্যিক বল মানে আমি যে বলটা দিচ্ছি তার বাইরেও তো অনেক ধরনের বল আছে। মানে তার বাইরে পৃথিবী তাকে এটা কি এলো রে? সরি। হ্যাঁ, হ্যাঁ। আমি আমি যে বলতে চাচ্ছি পৃথিবী মানে আর্থ তাকে তার নিজের দিকে টানতেছে। গতকালকে গত ক্লাসে পড়ছি আমরা মানে গতি চ্যাপ্টারে লাস্টে কিন্তু পড়ছি এটা। কেন টানে? একটু করে পড়ছি। মানে মহাকর্ষ বলের কারণে পৃথিবী টানে। দেন আবার ঘর্ষণ বল থাকতে পারে। দেন আবার মানে মোট কথা এক্সটার্নাল যত ফোর্স থাকবে, আমি যেই বলটা দিচ্ছি এটা ছাড়া এক্সটার্নাল সব বল হবে 0। আমরা ধরে নিব 0। ঠিক আছে? তো এই বল ছাড়া বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু আমাদের বলতেছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু যেটা আছে স্থির মানে স্থির বস্তু। তাহলে স্থির বস্তু স্থির থাকবে। মানে এটা হলো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। ঠিক আছে? স্থির বস্তু কি থাকবে? সময়ের ব্যবধানে মানে t=0 থেকে t=t সময়ে t=t 0 সময়ে যদি কোনো একটা বস্তু স্থির থাকে, t=t সময়ে অবশ্যই সেই বস্তুটা স্থিরই থাকবে। আবার ২ বলতেছে আরেকটা জিনিস বলতেছে এখানে গতিশীল বস্তু। তাহলে এখানে গতিশীল। কোন একটা u=v ধরলাম এটা একটা কোনো একটা বস্তু u=v অবস্থাতে থাকবে। মানে t=0 অবস্থায় যদি u=v আমি ধরলাম আরকি এটা ২, ৩, ৪ যেটাই হয়। তাহলে t=t সময়ে এই বস্তুটা সেই একই বেগেই থাকবে। ঠিক আছে? মানে এটা একটু বলে দিই। এটা কি বলছে? গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে ২ টা কথা বলছে কিন্তু এখানে এই জিনিসটাতে ২ টা কথা। একটা হলো সমবেগ। আমি যদি সুষম বেগ তাহলে সুষম বেগে বা সমবেগে কোন একটা কথা। সুষম বেগে ২ টা কথা হলো সরল রেখায়। ঠিক আছে? সরল রেখায় যেদিকে যাচ্ছে সেদিকেই। ঠিক আছে? যেই অবস্থায় মানে কোন একটা বস্তু যেদিকে বেগ প্রাপ্ত হইছে সেই সরল রেখা বরাবর এবং সেই দিকে t ইকুয়াল টু যদি তার বেগ t ইকুয়াল টু 0 সময়ে তার বেগ যদি ২ মিটার পার সেকেন্ড থাকে, t ইকুয়াল টু ১০ দিন পরেও ইকুয়াল টু ১০ দিন পরেও তার বেগ ২ মিটার পার সেকেন্ডই থাকবে। বুঝা গেছে? এটাই এখানে নিউটনের ফার্স্ট ল তে আমাদের বলছে। এই যে নিউটনের ফার্স্ট ল তে বাহ্যিক বল 0 থাকতে হবে।
বাহ্যিক আমার যে বল আছে সেই বল ছাড়া বাহ্যিক বল 0 থাকবে। কোনো যদি বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে। আর গতিশীল বস্তু আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চিরকাল গতিশীল থাকবে। বুঝা গেছে? এটাই হলো নিউটনের ফার্স্ট ল প্রিন্সিপাল। নিউটন প্রথম সূত্র এটাই বলছে। তো আমি এটা বলেই দিছি এখানে বাংলা কথাগুলো একটু যদি পড়ি আরকি। নিউটনের প্রথম সূত্র পদার্থের জড়তার ধর্মকে প্রকাশ করে। এই যে এটাই তো জড়তা ছিল, তাই না? উপরে ফার্স্টে জড়তা যখন পড়ছি, এই যে স্থির বস্তু যে এটা স্থির আছে সেটা তো স্থিরই থাকতে চাই। এটা স্থির আছে এটা স্থিরই থাকতে, আর যেটা গতিশীল সেটা গতিশীলই থাকতে চাই। বুঝা গেছে? মানে উপরেই তো আমরা জড়তার ইয়া করার সময় পড়ছিলাম। এই জিনিসটা যে স্থির বস্তু স্থির থাকতে চায় এটাই তার মানে স্থির বস্তু যে স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা এটাই তো কি বলে জড়তা বলে বলছি আমরা, তাই না? তো এটাই আসলে নিউটনের প্রথম সূত্র মানে ব্যাখ্যা করে, ভালোভাবে ব্যাখ্যা করে। এবং নিউটনের প্রথম সূত্র এটাকে বলা হয় জড়তার কি বলে জড়তার ধর্মকে প্রকাশ করে বলে এটাকে জড়তার সূত্র বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দেখতে পাই কোনো বস্তু নিজের থেকে তার অবস্থান পরিবর্তন করতে পারে না। তাহলে এই যে এই অবস্থা থেকে আমরা এই সূত্রটা থেকে আমি দেখতে পারি যে কোনো বস্তু কি বলছে এখানে, এই যে কোন বস্তু অ- হ্যাঁ, কোন বস্তু নিজে থেকে তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। তাহলে কোন একটা বস্তু নিজে থেকে তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। মানে কোন একটা বই যদি শেলফে থাকে তাহলে সে কিন্তু নিজে 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 চলে বা অন্য কোথাও চলে যেতে পারবে না। তার নিজের অবস্থা সে নিজে পরিবর্তন করতে পারবে না। তাহলে এটাকে পরিবর্তন করে কে? আমরা বইটাকে নিয়ে অন্য কোথাও রাখলে আমি কিন্তু এক্সটার্নাল ফোর্স, আমি কাজ করতেছি এক্সটার্নাল ফোর্স, আমি তাকে পরিবর্তন করতেছি। বই নিজে কিন্তু পরিবর্তন হতে পারবে না। তো বস্তু স্থির থাকলে চিরকাল সে স্থির থাকতে যাবে, এটাই তার প্রবণতা। আর গতিশীল যদি থাকে সে চিরকাল সুষম দ্রুতিতে সরল রেখায় চলতে থাকবে, এটাই তার প্রবণতা, এটাই তার জড়তা। ঠিক আছে? বস্তু এই ধর্মই হলো জড়তা, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। ঠিক আছে? আবার প্রথম সূত্র থেকে জানা যায় বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বাইরে থেকে, তাহলে এই যে এখানে বলছে কিন্তু এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল প্রয়োগ না করলে, যে ও আচ্ছা আমি এখানে এক্সটার্নাল ফোর্স 0 বলছি, মানে এখানে এক্সটার্নাল আমার বলও এখানে থাকবে না, মানে আমার বলের কথাও বলতেছি না, কারণ এখানে এক্সটার্নাল ফোর্স 0 মানে এফ আর এফ আর এফ এক্সটার্নাল, এই যে এফ আর এফ মানে এগুলো মানে বুঝাচ্ছি আমি, এফ আর এফ এক্সটার্নাল 0 মানে কোনো বল এখানে প্রয়োগ হবে না, কোনো বল যদি প্রয়োগ না হয়। ঠিক আছে? বাহ্যিক বল যদি 0 হয়, বাইরে থেকে কোনো বল যদি প্রয়োগ করা না হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। তাহলে এখানে ফোর্স 0, কোনো এক্সটার্নাল, এই রে কোনো এক্সটার্নাল ফোর্স কিন্তু এখানে কাজ করবে না। ঠিক আছে? এটা একটু এইখানে যদি একটু বলবো থাকে, মানে কোনো এক্সটার্নাল ফোর্স এখানে কাজ করবে না। এক্সটার্নাল ফোর্স এমনি আর্থের ফোর্স, কোনো ফোর্স। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি হবে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এটা কোথায়? হ্যাঁ, এরপরে তাহলে এই যে কোনো একটা বস্তু যদি, হ্যাঁ, কোনো একটা স্থির বস্তু আমি ধরলাম, এবার ধরলাম যে কোনো একটা স্থির বস্তু, তাহলে কোনো একটা স্থির বস্তু এখানে কিন্তু সে থাকতে চায়। আমি যদি এই বস্তুটাকে এখান থেকে যদি এখানে নিই, তাহলে এখানে যদি নিই, সে দূরত্বের পরিবর্তন ঘটে ফেলছে অলরেডি। দূরত্বের পরিবর্তন করে ফেলছে সময়ের সাথে। ঠিক আছে? সময়ের সাপেক্ষে সে দূরত্বের পরিবর্তন করছে। কিন্তু এটা কিন্তু করার কথা ছিল না। ঠিক আছে? এইখান থেকে এখানে আসতে তার অবশ্যই কিছু না কিছু করতে হবে। মানে এখান থেকে এখানে আসতে তার কিছু না কিছু করতে হবে। এই যে বস্তুর পরিবর্তন করতে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে। এই যে বস্তুর কিছু। তাহলে এখানে আমরা বুঝতে পারছি ইউ ইকুয়াল টু 0, মানে প্রথম সূত্র থেকে আমরা বুঝতে পারছি ইউ ইকুয়াল টু 0 থাকলে সে সারা জীবনই, মানে যত সময় যাক সে ইকুয়াল টু 0 থাকতে চায়, মানে স্থির থাকতে চায়। আমি যদি এটা যদি এখান থেকে এইখানে আসে, তাহলে অবশ্যই এখানে বাইরে থেকে কোনো না কোনো ফোর্স এপ্লাই হইছে। ঠিক আছে? বাইরে থেকে ওই যে এক্সটার্নাল ফোর্স যেটা কথা, মানে যেটা এই যে এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, সবগুলা ফোর্স যদি 0 হয়, ঠিক আছে? তাহলে কিন্তু এই ২ টা জিনিস খাটবে। ঠিক আছে? বাইরে থেকে যদি এই সবগুলা 0 হয় তাহলে কিন্তু এই ২ টা জিনিস খাটবে। মানে এটা এবং এটা। বাট যদি কোনো এক্সটার্নাল ফোর্স চলে আসে, ঠিক আছে? যদি কোনো এক্সটার্নাল ফোর্স বা এই জিনিসগুলো চলে আসে তখনই কিন্তু এগুলা আর থাকবে না। তাহলে সিমিলারলি এই যে এই জিনিসটা 0 তেই থাকতে চাই, বাট এখান থেকে যদি এই জিনিসটা এখানে যায় তাহলে অবশ্যই এখানে না কোনো বল অবশ্যই প্রয়োগ হয়েছে। সেই জন্য সে ইউ ইকুয়াল টু 0 থেকে অবশ্যই ব্যাকপ্রাপ্ত হয়ে এখানে এস দূরত্ব অতিক্রম করে সে এখানে চলে আসছে। আশা করি বুঝাইতে পারছি। এখানে অনেক কথা বলে ফেলছি। তো এরপরে নিউটনের প্রথম সূত্র থেকে গতির গুণগত সংজ্ঞা পাওয়া যায়। নিউটনের প্রথম সূত্র অনুসারে স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করার চেষ্টা করা হয়। গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয়। তাকেই বল বলে। ঠিক আছে? তো এখানে অনেক কিছু বলছে, বলের সংজ্ঞা দিছে আরকি।
বলের সঙ্গ অনুযায়ী মানে কোনো গতিশীল বস্তুকে মানে স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হয়। বল মানে কি? আমি যদি বলি এবার যদি মানে সংজ্ঞা দিই আরকি, বল যে সংজ্ঞাটা দিছে এখানে, আমি যদি সেই সংজ্ঞাটা বলি, বল মানে কি আসলে? তাহলে বল উপরে কিন্তু উদাহরণ দিছিলাম আমি, এই যে উপরে এই উদাহরণটা কাকে বলে এটা দিছিলাম। বল কি করে? বল কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। আমি বলছি করতে চায় কেন? কারণ ওই যে বড় একটা জিনিসকে যদি আমি বল দিই, এটা কিন্তু গতিশীল না হইতেও পারে, নাও হইতে পারে। তো এটা আরকি, কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। আবার কোনো বস্তুকে গতিশীল করে, এই যে গতিশীল করে এটা এখানে আছে। এরপরে বল কোনো স্থির বস্তুকে গতিশীল বস্তুকে স্থির করে ফেলতে পারে। আবার বল কোনো একটা কি বলবো, কোনো একটা বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চেষ্টা করে। এগুলাই হলো আসলে বল। ঠিক আছে? তাকেই বল বলে। আশা করি বোঝা গেছে বল মানে জিনিসটা কি, বল কি করে। তাইলে কোনো একটা জিনিস বল কি করে, কোনো একটা স্থির বস্তুকে গতিশীল করে, কোনো একটা ইউ ইকুয়াল টু জিরো স্থির বস্তুকে। এই জিনিসটা গতিশীল কখন হবে? এই জিনিসটা ইউ ইকুয়াল টু, আমি যদি বলি ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই জিনিসটা কখন হবে? যখন এর উপর বল অ্যাপ্লাই হবে এই জিনিসটা। কারণ কি? কারণ জিরো, এই বস্তুটা জিরো অবস্থাতেই থাকতে চায়। মানে এই বস্তুটা জিরো অবস্থাতেই সে থাকতে চায়। তার উপর বল প্রয়োগ করার ফলে, মানে এক্সটার্নাল বল প্রয়োগ করার ফলে সে ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড হয়েছে। ঠিক আছে? এটাই বল। বল মানে আশা করি। আর যদি বলি কোন একটা গতিশীল বস্তু এখানে চলতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, আমি এটাকে এদিকে বল প্রয়োগ করে তাকে থামাতে পারবো। এইভাবে ইয়া করে তাকে আমি থামাতে পারবো, থামাইতে থামাতে পারবো। নয়তো তাকে নয়তো তার ব্যাগ যেটা আছে ব্যাগের দিক পরিবর্তন করে ফেলতে পারবো। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। এরপরে আমরা নেক্সট টপিকে মুভ করি। আচ্ছা, তাইলে আমরা এবার শুরু করি যে আমরা এবার শুরু করব যে বলের প্রকৃতি বা নেচার অফ ফোর্স। ঠিক আছে? হ্যাঁ, বলের প্রকৃতি বা নেচার অফ ফোর্স। তো এখানে কয়েক ধরনের বল হইতে পারে। মানে কয়েক ধরনের বলের প্রকৃতি মানে বুঝাচ্ছে বল কি ধরনের হতে পারে? মানে বল কিভাবে তৈরি হইতে পারে? ২ ধরনের বল তৈরি হতে পারে, যে স্পর্শ করে আমরা বল তৈরি করতে পারি, অথবা অস্পর্শ বল, যেগুলো আমরা তৈরি করি না সচরাচর। স্পর্শ বল যদি বলি আমরা, আমাদের দৈনন্দিন জীবনে ধরনের বলের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। এদের প্রকৃতিও বিভিন্ন ধরনের। এদের কোনটি ২ টি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের ফলে সৃষ্টি হয়। আবার এমন কতগুলো বল আছে যেখানে ২ টি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন নেই। যে বল সৃষ্টির জন্য ২ টি প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন থাকে, আ তাকে বলা হয় স্পর্শ বল। যখন আমরা আ মানে যেই ২ টি প্রত্যক্ষ বস্তুর মধ্যে সম্পর্ক আছে। মানে আমি যদি ওই যে কোন একটা ট্রলি ব্যাগ আছে না? ট্রলি ব্যাগগুলো আমরা কিভাবে টানি? হ্যান্ডেল ধরে টানি, তাই না? হ্যান্ডেল ধরে আমরা কোন একটা মানুষ টানি সেটাকে, ট্রলি ব্যাগটা। তো এই যে ট্রলি ব্যাগটার সাথে এবং আমার সাথে সংস্পর্শ আছে না? মানে আমার হাতের এবং ট্রলি ব্যাগের হ্যান্ডেলের সাথে আমার সম্পর্ক আছে। মানে তাকে আমরা টানতেছি। তাহলে এই জিনিসটা, মানে এই যে টানা, মানে টেনে নেওয়ার যে জ্ঞাটা, এটা এই বলটা আমি দিচ্ছি আমার সংস্পর্শের মাধ্যমে। আবার হতে পারে যে কোনো একটা ভারী জিনিস আছে, আমি তাকে রশি দিয়ে টানতেছি এদিকে। তাহলে রশি এবং আমার মধ্যে আমি দিতেছি বলের, মানে মোট কথা এই জিনিসটার মধ্যে সংস্পর্শ আছে। ঠিক আছে? এটাকে বলা হয় আসলে স্পর্শ বল। যেখানে সংস্পর্শ থাকবে ২ টা বল। মানে এখানে বল ক্রিয়েট হচ্ছে সংস্পর্শের মাধ্যমে। এই বল জিনিসটাকে আমরা বল দিচ্ছি। অথবা এই জিনিসটাকে যদি আমি ঠেলি, তাহলে এই জিনিসটা এবং আমার হাতের মাঝে কিন্তু সংস্পর্শ আছে। তাহলে এটাকেই বলা হয় স্পর্শ বল। যখন আমরা হাত দিয়ে কোনো বস্তুকে ঠেলি, টানি, অথবা আমাদের হাতের বস্তুর উপর বল প্রয়োগ করি। এই ঠেনা, টালা বল হচ্ছে স্পর্শ বল। কেননা হাত ও বস্তুর সংস্পর্শ ফলশ্রুতিতে এই বল সৃষ্টি হয়। ঠিক আছে? তো স্পর্শ বলের উদাহরণ হলো ঘর্ষণ বল। এখানে অনেক ধরনের আছে। ঘর্ষণ বল কোথায় হয় এটা? এটা চাকার মাঝে। আমি যদি গাড়ির কথা চিন্তা করি। গাড়ি এবং গাড়ির চাকা এবং রাস্তার মাঝে, মানে এটা সংস্পর্শ, মানে এই গাড়ি চাকা এবং এই জিনিসটার মধ্যে সরাসরি সংস্পর্শ আছে। তাহলে এখানে ঘর্ষণ বলের সৃষ্টি হয়। দেন টান বল। আমি কোনো একটা জিনিসকে যদি টানি, এই যে টানার কথা অনেক ইয়াতে আছে। তাহলে কোনো একটা জিনিসকে যদি আমরা টানি, কোনো একটা বস্তুকে যদি এদিক দিয়ে টানি, তাহলে এই রশি এবং এই জিনিসটার মধ্যে, রশি এবং আমাদের ইয়ার মধ্যে এই জিনিসটা টান, মানে এখানে মোট কথা টান বল কাজ করতেছে। এই জিনিসটা এখানে টান বল কাজ করতেছে। তো এই জিনিসটাই মাথায় রাখো, এবং সংঘর্ষের সময় সৃষ্ট বল। ঠিক আছে? সংঘর্ষের সময় আরেকটা বল সৃষ্টি হয় সেটা। এটা পরে পড়ব। আমরা জানি একটা বস্তু যখন অন্য বস্তুর উপর দিয়ে চলতে চায় বা চেষ্টা করে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধাদানকারী ঘর্ষণ বলের সৃষ্টি হয়।
এখানে দুটি বস্তুর মধ্যে প্রত্যক্ষ সংস্পর্শ হলে ঘর্ষণ বলের উদ্ভব হয়। আচ্ছা, মেঝের উপর দিয়ে একটা বস্তুকে টেনে নেওয়ার সময় টান বল প্রয়োগ করি বস্তু বক্সের গতির বিপরীতে তখন ঘর্ষণ বল সৃষ্টি হয়। আচ্ছা, অনেক কিছু বলছে এখানে, এগুলো বাদ দাও। যে মানে আমাদের স্পর্শ বল আশা করি ক্লিয়ার হয়েছে এখানে যেই কথাগুলো বলা হয়েছে এইগুলা দিয়ে। এরপর অস্পর্শ বল, দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যেই বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। এখানে সংস্পর্শ প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যেই বল ক্রিয়া করে, মানে এখানে কোনো সরাসরি সংস্পর্শ হবে না। এই যে এইটার মধ্যে সরাসরি সংস্পর্শ, এটার মধ্যে সরাসরি সংস্পর্শ, আমরা হাত দিয়ে ঠেললে, কোনো একটা হাত দিয়ে ঠেললে সেটা সরাসরি সংস্পর্শ। বাট এই বল অস্পর্শ বল যেগুলো আছে সেগুলো কিন্তু কোনো প্রত্যক্ষ সংস্পর্শ হবে না, এটা সরাসরি এরকম সংস্পর্শ হবে না। তাহলে যেমন দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণমূলক বল, তাহলে আমি যদি সরি আকর্ষণমূলক মহাকর্ষীয় বল, তাহলে আমি যদি মহাকর্ষ বল চিন্তা করি দুটা বস্তু, তাহলে দুটা বস্তু পৃথিবী এবং ধরলাম চাঁদ, পৃথিবী এবং চাঁদ, তাহলে এই দুটার মধ্যে কি সরাসরি কোনো সংস্পর্শ আছে? কিন্তু আমরা গতকালকে দেখছিলাম কিন্তু মহাকর্ষ বলের প্রভাবে চাঁদ পৃথিবীকে টানে আর পৃথিবী চাঁদকে টানে, তাই না? তাহলে এই টানা বা এই বলটা কিভাবে লাভ করতেছে? ঠিক আছে, এই বলটা কিভাবে লাভ করতেছে, তাহলে এই বলটা কিভাবে লাভ করে? এই বলটা হলো অস্পর্শ বল। কিভাবে লাভ করতেছে এটা পরে বলবো, মানে এটা এখনো মিস্ট্রি মিবিস। তো এই বলটা এখনো মিস্ট্রি, মানে এই বলটা কি কিভাবে কাজ করে না করে, মানে মহাকর্ষ বল কি আদৌ বল কিনা এই জিনিসটা নিয়েও অনেক কনফিউশন। বাট মানে মোরল আমরা তো এখন বল পড়তেছি, এই জিনিস মহাকর্ষ বলই পড়তেছি যেহেতু এই লেভেলে। তো আমরা ধরে নিব যে এই মহাকর্ষ বল যেটা আছে, এই মহাকর্ষ বল কি এখানে সরাসরি কোনো সংস্পর্শ নাই কিন্তু। পৃথিবী, এই যে এটা যদি হয় পৃথিবী আর এটা যদি হয় চাঁদ, তাহলে এই দুইটার মধ্যে সরাসরি কোনো নেই, স্পর্শ নেই বা সংস্পর্শ নেই। তাহলে তারপরে কিন্তু তাদের মধ্যে একটা বল কাজ করতেছে যেটাকে আমরা বলি মহাকর্ষ বল। এটা পড়ে আসছে কিন্তু আমরা আরো পড়বো অনেক পরে। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে আবার দুটি আহিত বস্তুর মধ্যে আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। আমরা যদি পজিটিভ এবং নেগেটিভ, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ যেগুলো স্থিরতড়িতে পড়বো আমরা, পজিটিভ 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 নেগেটিভ নেগেটিভ আরে নেগেটিভ 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 পজিটিভ, ঠিক আছে? আমরা যদি এগুলো আনি তাহলে এই আহিত বস্তু পজিটিভ পজিটিভ, আমরা জানি এই পজিটিভ পজিটিভকে এই পজিটিভকে বিকর্ষণ করবে, এই পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে। এরপর এই পজিটিভ এই নেগেটিভকে আকর্ষণ করবে আর এই নেগেটিভ এই পজিটিভকে আকর্ষণ করবে। এই যে সরি এই নেগেটিভ এই পজিটিভকে আকর্ষণ করবে আর এই পজিটিভ এই নেগেটিভকে আকর্ষণ করবে, ঠিক আছে? এফ বল, এগুলো বল কিন্তু আকর্ষণ মানে এগুলো বল, ঠিক আছে? এগুলো বল। হ্যাঁ, সিমিলারলি এই নেগেটিভকে বিকর্ষণ, এই নেগেটিভকে বিকর্ষণ করবে। সিমিলারলি এই নেগেটিভ এই পজিটিভকে আকর্ষণ করবে, এই পজিটিভ এই নেগেটিভকে আকর্ষণ করবে। ঠিক আছে? এগুলো হলো আকর্ষণ বল। তাহলে এগুলো কিন্তু সরাসরি এখানে কোনো সম্পর্ক নাই। এই দেখ এখানে কোনো এই দুটার মধ্যে সংঘর্ষ না ভাই, সংঘর্ষ কি বলবো সংঘর্ষ বলে সংস্পর্শ নাই। ঠিক আছে? তাও কিন্তু এই বলগুলার সৃষ্টি হচ্ছে। এই যে এই বলগুলার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আর কি আছে? এরপর চুম্বক বল। হ্যাঁ, বিকর্ষণমূলক কি বলবো এটা? দুটি চুম্বকের মেরুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ। আমরা জানি নর্থ পোল এবং সাউথ পোল, এই যে নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যেও এক ধরনের আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে? নর্থ পোল আবার সাউথ পোলকে একে অপরকে বিকর্ষণ করে। নর্থ পোল একে অপরকে বিকর্ষণ করে, বাট নর্থ পোল সাউথ পোল একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে? এই যে আকর্ষণ বল, এগুলো বল, এই বলগুলা কি কোনো সংস্পর্শ ছাড়াই সৃষ্টি। ঠিক আছে? এরপরে আর কি আছে? ক্রিয়াশীল বলের মধ্যে অস্পর্শ বল তথা দূরবর্তী বলের উদাহরণ। আচ্ছা, এগুলা আশা করি মানে এই জিনিসগুলাই আশা করি মানে কি বলবো, আরো অনেক ধরনের বল আছে, তাড়িৎ চম্বক বল, আরো কি তাড়িৎ চম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এই হাবিজাবি বলগুলা অস্পর্শ বল, ঠিক আছে? অস্পর্শ বলের মধ্যে পড়ে। ঠিক আছে? এই আমি ২-৩টার উদাহরণ দিছি। আরো অনেক মানে আরো ২-৩ টা আছে মেবি সো। আচ্ছা, এরপরে বস্তুটির নিচে আচ্ছা কি বস্তুটির নিচে তুমি হাত দিয়ে কলম ধরে ছেড়ে দাও। বস্তুটি ছেড়ে দাও। আচ্ছা। এরপরে একটা মেবি একটা কোনো একটা ও আচ্ছা, এখানে ওই যে উদাহরণ দিছে যে মানে অস্পর্শ বল কোনটা, স্পর্শ বল কোনটা, অস্পর্শ বল কোনটা তার একটু অ্যানালজি দিছে, যেটা তোমাদের কাজ। পাড়ের কাছে দিছি আমি এটা, এই জিনিসটা পড়ে তোমাদের বুঝতে পারতেছো কিনা, এই লাইনগুলা বুঝতে পারতেছো কিনা তোমাদের কাজ। অ্যান্ড দেন আমি আসি বলের আবারও মানে বলের নেচার পড়ছি। এবার বলের মানে বল পড়ে আরকি। সাম্য বল, অসাম্য বল। ও ইয়া! আচ্ছা, এই জিনিসটা আজকে পড়াইনি আপাতত। তারপরে শেষ করে দেব। তো সাম্য বল, অসাম্য বল, ব্যালেন্সড এবং আনব্যালেন্সড ফোর্স আরকি। তো ব্যালেন্স ফোর্স এবং ব্যালেন্স ফোর্স। কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বস্তুটি লব্ধিশূন্য হয়, অর্থাৎ বস্তুটি কোন ত্বরণ না হয়। এখানে কিন্তু কথা আসছে ত্বরণ। তাহলে এখনো আমরা কিন্তু বলি নাই যে F equals to ma সূত্রটা থেকে এখনো কোনো যাও নাই। মানে এখনো যাই নাই কিন্তু। কিন্তু আমরা জানি যে বল প্রয়োগ যদি করি আমরা, উপরে আবার যাই, উপরে যদি নোটগুলা করে থাকো, উপরের নোটগুলা করে থাকো। আমরা জানি বল প্রয়োগ করলে ব্যাগের কোনো না কোনো একটা কিছুর পরিবর্তন হয়। তাহলে আমরা জানি ব্যাগের পরিবর্তন
হয়, তাহলে আমরা জানি বেগের পরিবর্তন কখন হয়? যখন তার মধ্যে ত্বরণ বা থাকবে। তাহলে এখানে বলতেছে আমাদের কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া যদি করে, কোন বস্তু আমি যদি চিন্তা করি কোন একটা বস্তু যদি চিন্তা করি তার মধ্যে যদি একাধিক বল ক্রিয়া করে, ঠিক আছে? একাধিক বল যদি ক্রিয়া করে তার মধ্যে, ঠিক আছে? তার মধ্যে একাধিক বল ক্রিয়া করলে যদি তাহলে এটা কিভাবে বুঝবো? এতগুলা বল না দিয়ে কনফিউশন। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি ঠিক ধরলাম এই জিনিসটাকে আমি এই দিক থেকে বল দিতেছি। ঠিক আছে? আবার আমি এই জিনিসটাকে এদিক থেকেও বল দিতেছি। এদিক থেকে আমি ১০ নিউটন বল দিচ্ছি। এদিক থেকেও আমি সিমিলার ১০ নিউটন বল দিচ্ছি। ঠিক আছে? তাহলে এই বস্তুটা আমি দেখব যে মানে এই দিক থেকে এবং এদিক থেকে যেহেতু বল একটা ভেক্টর রাশি, তাহলে এই বল এই মানে এখানে এই সিস্টেমটাতে আমি যদি চিন্তা করি এই সিস্টেমটাতে বল হবে 0 নিউটন। ঠিক আছে? তাহলে আমি যদি যেখানে বল নাই সেখানে এই জিনিসটা ধরলাম স্থির। তাহলে আমি স্থির অবস্থায় এই জিনিসটাকে এদিক থেকে বল দিছিলাম ১০ নিউটন আর এদিক থেকে বল দিলাম ১০ নিউটন। ঠিক আছে? তাহলে তাহলে এদিক থেকে টোটাল বল মানে আমি যদি টোটাল বল হিসাব করি ১০ এবং এই ১০ হিসাব করি তাহলে বল হয়ে যাবে 0। বল হয়ে যাবে 0। কেন 0? কারণ এটা হলো বল যেহেতু ভেক্টর রাশি আল্লাহ এগুলা কি পড়ানো হইছে বল ভেক্টর রাশি এগুলা কোথায় ছিল? বল নিয়ে আরেকটু জিনিস পড়ানো উচিত ছিল বাট আমার খেয়াল নাই এখানে যেহেতু নাই। তাহলে আচ্ছা বল যেহেতু ভেক্টর রাশি তাহলে বল ভেক্টর রাশি যেহেতু তাহলে ভেক্টরের বিয়োগ যোগ এগুলা হয় অন্যভাবে। যেটা আমরা ভেক্টর যখন পড়বো তখন বুঝবো। তাহলে ভেক্টর যোগ মানে এখানে ২ টা বল না? ২ টা বল। তাহলে আমরা ২ টা বল যোগ করে ২০ নিউটন। এভাবে কিন্তু বলি না আমরা। এটা হলো আমরা স্কেলার যোগ বা স্কেলার ভাবে আমরা করি। স্কেলার যখন হবে যদি স্কেলার হতো তাইলে ১০ নিউটন করে আমরা মানে করে ফেলতে পারতাম। ১০ নিউটন ১০ নিউটন যোগ করে ২০ নিউটন করে দিতে পারতাম। বাট এই বস্তুটার উপর আসলেই বল প্রয়োগ হচ্ছে 0 নিউটন। কেন? কারণ বল যেহেতু ভেক্টর রাশি তাইলে এই জিনিসটা যোগ হবে। মানে বলের এই জিনিসটা যদি আমি ধরি F1 আর এই জিনিসটা যদি হয় F2 তাহলে এখানে F বা টোটাল F মানে এই জিনিসটা এই বস্তুটার উপর বল আসলে প্রয়োগ হতেছে F1 প্লাস F2 তাই না? F1 প্লাস F2 তাহলে আসলেই এই বস্তুটার উপর আমি যদি হিসাব করি ১০ নিউটন এবং ১০ নিউটন এই যুগলা হিসাব করে যদি যুগ দেখানো না মোট কথা এই যে ভেক্টর যোগ এই জিনিসটা হবে 0 নিউটন মানে এই জিনিসটা আর ২০ নিউটন হবে না 0 নিউটন হবে। তাহলে এই জন্য 0 নিউটন যেহেতু এখানে বলই কাজ করতেছে না বল কত 0 নিউটন তাহলে বল যেহেতু নাই তাহলে অবশ্যই কত বা বেগের পরিবর্তন হবে বলই যেহেতু নাই তাহলে অবশ্যই বেগের পরিবর্তন নামে প্রশ্নই ওঠে না তাহলে অবশ্যই এই জিনিসটা স্থিরই থাকবে। এই জিনিসটা এখানে স্থিরই থাকবে এখানে নড়বে না এই জিনিসটাই বলছে যে ত্বরণ হবে না ত্বরণ না হলে অবশ্যই এই জিনিসটার বেগের পরিবর্তন হবে না। যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। যখন আমরা বলি বস্তু সাম্য অবস্থায় আছে, তাহলে যে বলগুলো সাম্য অবস্থায় সৃষ্টি করে তাকে সাম্য বল বলে। মানে এই যে এই বল এবং এই বল সাম্য অবস্থার সৃষ্টি করছে এখানে। মানে আমি যদি এই বলটা নিয়ে ফেলি, জাস্ট এই বলটা যদি নিয়ে ফেলি, ঠিক আছে? আমি যদি এখানে আবার একটু পরিষ্কার করে লিখি, তাহলে এই বস্তুটা এখানে এদিক থেকে বল প্রয়োগ করতেছে। এদিক থেকে ১০ নিউটন, এদিক থেকে ১০ নিউটন। তাহলে আমি যদি এই বলটা জাস্ট নিয়ে ফেলি, তাহলে এদিকে জাস্ট এই বস্তুটার উপর এদিকে বল প্রয়োগ করতেছে, তাই না? এদিকে বল প্রয়োগ হইতেছে। তাহলে হ্যাঁ, তাইলে এই বস্তুটা এদিকে বলো। তাহলে এই বস্তুটা অবশ্যই এদিকে মানে গতিশীল হবে। বাট যখন এইদিকে এই জিনিসটা এই ব্যাগটা আমি এইদিকে দিলাম, মানে এই ব্যাগটা এদিকে দিলাম, তখন এই জিনিসটা সাম্যাবস্থার সৃষ্টি করছে। তাহলে যেই বলগুলো এই সাম্যাবস্থার সৃষ্টি করে তাদেরকে সাম্যবল বলে। তাহলে এই ২ টা সাম্যবল। এখানে বুঝাচ্ছে এই ২ টা সাম্যবল। নাকি একটা? আচ্ছা এই জিনিসটার উদাহরণ দেই আমি যদি এই জিনিসটার উদাহরণ দেই, তাহলে দেখা যাচ্ছে একটি গোলককে বা কোন একটা এই যে গোলককে এম্বরের কোন একটা বস্তু আরকি, এম্বরের কোন বস্তুকে যদি আমরা একটি সুতার সাহায্যে ঝুলিয়ে দিই, এই যে সুতার সাহায্যে ঝুলিয়ে দিই এখন বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বলে যে পৃথিবীর এই বস্তুটার উপর পৃথিবীর আকর্ষণ বল মহাকর্ষ বল যেটা আরকি এখানে ডাব্লিউ দিয়ে প্রকাশ করছে ওয়েট আরকি এটা এফ দিয়ে প্রকাশ করতে পারো কোনো সমস্যা নাই। তাহলে এফ দিয়ে করতেছি এবং তার উপর টান বল একটা কাজ করতেছে উপরের দিকে যেহেতু সুতা দিয়ে ঝুলাই রাখছি আমরা ঠিক আছে কোনো একটা দড়ি দিয়ে বা ঝুলিয়ে রাখছি সুতার সাহায্যে। তো টি উপর খাড়া ক্রিয়া করতেছে এখন এখানে বল দুটি সমান ও বিপরীতমুখী হওয়ায় এদের ক্রিয়াকে নিষ্ক্রিয় করে দেয় সাম্যাবস্থায় সৃষ্টি করছে উপরোক্ত কেটে দেওয়া হয় তাহলে বস্তুটি কেবলমাত্র পৃথিবীর আকর্ষণ বলে নিচে অভিকর্ষ বল ক্রিয়া করবে। হ্যাঁ, এগুলো জানি আমরা অভিকর্ষ বল ক্রিয়া করবে যদি এই জিনিসটা ছাড়ে দেই। এরপরে ফলে বস্তুটি অভিকর্ষ ত্বরণে সহকারে নিচের দিকে পড়বে। এখানে অভিকর্ষ বল বা বস্তুর ওজন হচ্ছে অসাম্য বল। ঠিক আছে? এখানে অভিকর্ষ বল বা বস্তুর ওজন। তাইলে এখানে এই যে অভিকর্ষ বল যেটা আছে অভিকর্ষ বল এই জিনিসটা কি হলো? এই জিনিসটা হলো অসাম্য বল। এখানে অসাম্য বলও চলে আসছে। আচ্ছা এই জিনিসটা হলো অসাম্য বল। তাহলে এই যেই জিনিসটা এটাকে স্থির রাখতেছে, তাহলে এই জিনিসটা কি স্থির রাখতেছে কে? এই যে স্থির বলতেছে, এই জিনিসটাকে স্থির রাখতেছে এই জিনিসটা না? এই টি বলটা। তাহলে এই টি বলটা হলো এখানে সাম্য বল। আর মানে এই জিনিসটা যদি নাই থাকতো, এই জিনিসটা টি যদি না থাকতো বা এই দড়িটা যদি না থাকতো, এই বলটা জাস্ট নিচে পড়ে যেত। তাহলে এই যে জিনিসটা হলো এটা হলো ডাব্লিউ হলো মানে ওজন বল বা কি বলবো অসাম্য বল যেটাকে বলে। তাহলে যদি বস্তুটিকে একপাশে টেনে দেওয়া হয় তাহলে সুতার টানটি এবং ওজন ডাব্লিউ একই সরলরেখায় থাকবে না।
ফলে সাম্যাবস্থার সৃষ্টি না করে বস্তুটি উপর একটি লব্ধি কাজ করবে, এর ফলে বস্তুটি দুলতে থাকবে। এটি অসাম্য বলের একটি উদাহরণ। তাহলে এই যে বস্তুটি যে দুলে থাকবে, এদিকে এদিকে দুলতে থাকবে, এই দুলাও এক ধরনের অসাম্য বলের কি বলবো অসাম্য বলের উদাহরণ, এই দোলাটা, ঠিক আছে? আচ্ছা, এটা পরে বলা যাবে এই জিনিসগুলা। আবার বস্তু সাম্য ও অসাম্য বলের অন্য উদাহরণ তোমরা বেশি রাশি টানাটানি প্রতিযোগিতাও দেখতে পারো। এই যে রাশি টানাটানিতে এটা রাশি, এবং এটা ততক্ষণ পর্যন্ত গিয়া থাকবে যতক্ষণ এদিকের বল এবং এদিকের বল সমান থাকবে, ঠিক আছে? যদি একদিকের বল একটু বেশি হয়ে যায়, তাহলে মানে এই সব মানে পুরা সিস্টেমটা এদিকেই মুভ করবে। মানে এই মানুষগুলা যদি এদিকের বল বেশি হয়ে যায়, পুরা মানুষ সহ এদিকে চলে যাবে, ঠিক আছে? এটা একটা অসাম্য বলের উদাহরণ, ঠিক আছে? প্রতিযোগিতার সময় সমান ও প্রতিযোগিতার দুটি প্রান্তে দেয়া রাশি রুলটিকে সরাতে চেষ্টা করে, রুমালটি যদি দিকে সরে না যায়, তাহলে এই যে এদিকে সমান বল প্রয়োগ করে, ফলে রাশিটি সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? মানে এদিকের বল আর এদিকের বল যদি সমান হয়, তাহলে এটা সাম্যাবস্থায় থাকবে বা সাম্য বল আমরা বলতে পারবো। যদি একদিকের বল একটু বেশি হয়ে যায় আর একদিকের বল একটু কম থাকে, তাহলে পুরো সিস্টেমটা এদিকে চলে যাবে, যেটা অসাম্য বলের কারণে হয়। আর যদি কোনো একদিকে বেশি বল প্রয়োগ হয়, তাহলে লব্ধি বল বা এফ, যেটা টোটাল আমরা বের করছি, এই লব্ধি বলটা যেদিকে কাজ করবে, তাহলে পুরো সিস্টেমটা সেদিকে চলে যাবে, অসাম্য বলের সৃষ্টি করবে, এবং রোমালটি তাদের দিকে সরে যাবে, ফলে প্রতিযোগিতা তারা বিজয়ী ঘোষণা হবে। যে জিনিসটা বলছে আর কি, এটা অসাম্য বলের কারণে, যদিও অত বেশি এখানে সময় দেওয়ার মানে না, তবে বোঝানোর চেষ্টা করলাম আর কি, লাইন বাই লাইন। আচ্ছা, এতটুকুই রাখি, এরপরে আমরা ভরবেগ নিয়ে আলোচনা করব নেক্সট পার্টে।